আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস পাখি আমার একলা পাখি। আজ পর্ব ৩। রূপা এলো সন্ধ্যার পর। কুচকুচে কালো রঙের একটা টয়োটা গাড়ি রূপাকে নামিয়ে দিয়ে গেল। রূপা দোতলায় উঠে এলো লাবণ্যকে কোলে নিয়ে। বাইরে থেকে এলেই রূপা কিছুটা সময় লাবণ্যর সঙ্গে কাটাবে। রূপা লাবণ্যকে নিয়ে বিছানায় গড়িয়ে পড়ল। আমার দিকে ফিরেও তাকালো না। লাবণ্যর সঙ্গে কথাবার্তা এবং হুটোপুটি হতে লাগলো। আমি যে তার পাশেই আছি, তার কাণ্ড কারখানা লক্ষ্য করছি, এ নিয়ে রূপার কোনো মাথা ব্যথা নেই। ও লাবণ্য সোনা, ভুনভুনা খুনখুনা ঝুনঝুনা। কি? আপনি কি করছেন? আমি কিছু করছি না। কে আপনাকে আদর করছে? তুমি। তুমিটা কে? তুমি হচ্ছে রূপা। রূপাকে তুমি কি ডাকো? মামি ডাকি। তোমার মামি কি সুন্দর? হ্যাঁ। অল্প সুন্দর না খুব বেশি সুন্দর? খুব বেশি সুন্দর। কিসের মতো সুন্দর? চাঁদের মতো। চাঁদের কবিতাটা বলেন তো লাবণ্য সোনা। বলবো না। বলতে হবে। না, বলবো না। বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। বলবো না, বলবো না। তাহলে একটু হাসেন। হাসবো না। তাহলে একটু কাঁদেন। প্লিজ, প্লিজ, প্লিজ লাবণ্য। কাঁদবো না। তাহলে একটু নিচে গিয়ে বলুন তো আমাকে এক কাপ চা দিতে। লাবণ্য নিচে চলে গেল। আমার মনে হলো আদরের হাত থেকে ছাড়া পেয়ে সে হাফ ছেড়ে বেঁচেছে। রূপা আমার দিকে তাকিয়ে বলল, খবর কি? আমি বললাম, কোনো খবর নেই। সারাদিন ঘরেই ছিলে না কোথাও গিয়েছিলে? ঘরেই ছিলাম। আচ্ছা রূপা শোনো, তুমি আমাকে বললে সেগুন বাগিচায় নামিয়ে দিতে, তারপর আমাকে না নিয়েই চলে গেলে। শেষ মুহূর্তে তোমাকে কষ্ট দিতে ইচ্ছে করলো না। রূপা বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকেই বলল, সারাদিন ঘরে বসে আছো, এটা তো ভালো কথা না। বাইরে থেকে ঘুরে টুরে এসো। কোথায় যাব? কোনো বন্ধুর বাড়ি যাও, তাস টাস খেলে এসো। সারাক্ষণ ঘরে থাকলে কি হয় জানো? সবার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ঝগড়া করার প্রস্তুতি নিচ্ছ। অনেকদিন কারো বাসায় যাওয়া হয় না, যেতে ইচ্ছেও করে না। বন্ধু বান্ধব কারোর সঙ্গে দেখা হলে এড়িয়ে চলার চেষ্টা করি। রিকশায় হুড উঠিয়ে চলাফেরা করি। সেদিন মজিদ বাসায় এসেছিল। আমি বলে পাঠালাম বাসায় নেই, অথচ মজিদের সঙ্গে কথা বলে আমি আরাম পাই। সে মজার কথা বলে খুব হাসাতে পারে। এরকম হচ্ছে কেন জানি না। বিয়ের পর মানুষ খানিকটা বদলায়, এতটা কি বদলায়? মুনিয়ার ধারণা কাফকার গল্পের নায়কের মতো আমার মেটামরফোসিস হচ্ছে। আমি ধীরে ধীরে মানুষ থেকে ফার্নিচার হয়ে যাচ্ছি। আমি বললাম, কি ফার্নিচার হচ্ছে বলে তোর ধারণা? সে বলল, তুমি খুব ধীরে ধীরে একটা ইজি চেয়ার হয়ে যাচ্ছ। সত্যি বোধহয় তাই হচ্ছি। ছিলাম মানুষ, হয়ে যাচ্ছি ইজি চেয়ার। আমি রূপাকে ঘরে রেখে অনেকদিন পর বাড়ি থেকে বের হলাম। কোথায় যাব ঠিক করা নেই। রাস্তায় খানিকক্ষণ হাঁটবো। মোড়ের সিগারেটের দোকান থেকে সিগারেট কিনলাম। দোকানদার আমার চেনা। সে হাসি মুখে বলল, ভাইজান রে তো আজকাল দেখি না। আমি কোনো উত্তর দিলাম না। এক ধরনের অস্বস্তি বোধ করতে লাগলাম। ব্যাটা কি কথার কথা বলছে, নাকি সত্যি সত্যি লক্ষ্য করছে যে আমি আজকাল ঘর থেকে কম বেরোচ্ছি? ভাইজানের শরীর ভালো তো? আপনারে কেমন জানি কাহিল লাগতেছে। আমি এই কথারও জবাব দিলাম না। তার এই কথাটা সম্ভবত সত্যি। আমাকে কাহিল যে দেখাচ্ছে তা নিজেই বুঝতে পারছি, কারণ রাতে ভালো ঘুম হচ্ছে না। প্রায় জেগে জেগেই রাত পার করছি। আমার পাশে শুয়ে রূপা এক ঘুমে রাত পার করে দিচ্ছে। অনিদ্রার রোগীরা সাধারণত দিনে ঘুমিয়ে ক্ষতি পুষিয়ে নেয়। আমার সেই অবস্থাও নেই। দিনে আমি কখনো ঘুমোতে পারি না।
সিগারেটের দোকানের সামনে থেকেই আমি রিক্সা নিয়ে নিলাম। সেই রিক্সা নিয়ে চলে গেলাম শফিকের বাসায়। জানি তাকে পাওয়া যাবে না, সে কখনো রাত 10টার আগে বাসায় ফেরে না। শফিককে না পাওয়াই ভালো, পাওয়া গেলে ঘন্টা 2 সময় নষ্ট হবে, 2 ঘন্টার আগে সে ছাড়বে না। শফিক বাসায় না থাকলেও জানবে আমি এসেছিলাম, এক ধরনের সামাজিকতা রক্ষা হবে। আমি নিজেও খানিকটা স্বস্তি পাবো যে অকারণে রিকশায় করে ঘুরছি না, কাজে যাচ্ছি। শফিক বাসায় ছিল না। শফিকের ছোট বোন সুমি দরজা খুলে বিস্মিত গলায় বলল, ওমা, কি সর্বনাশ আপনি! সুমি আবার ইন্টারমিডিয়েট পাশ করেছে, ডাক্তারিতে ভর্তি হবার জন্য দিন রাত পড়াশোনা করছে। কেমন আছিস রে সুমি? আছি তো ভালোই। আপনি এরকম কঙ্কাল হয়ে গেছেন কেন? কঙ্কাল হয়ে গেছি? হুম। আয়না নেই আপনার ঘরে? তুই নিজেও তো কঙ্কাল হয়ে গেছিস। হেভি পড়াশোনা হচ্ছে। তা হচ্ছে, তবে লাভ হবে না, গোল্লা খাবো। শফিককে ডেকে দে তো। ভাইয়া বাসায় নেই, ঢাকাতেও নেই, টাঙ্গাইল গেছেন। টাঙ্গাইল কেন? সাহিত্য সভা। ভাইয়া হচ্ছে বিশেষ অতিথি। বলিস কি? আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব ঝোলাঝুলি করছিল, আমি চাইনি। খুব ভালো করেছিস, কোনো বুদ্ধিমান লোক সাহিত্য সভায় যায় না। আচ্ছা সুমি, আমি যাই। প্রধান অতিথি সাহেবকে বলিস আমি এসেছিলাম। এক সেকেন্ড দাঁড়ান, দাদার একটা নতুন বই বেরিয়েছে, বইটা নিয়ে যান। বই বেরিয়েছে মানে? ও বই লিখলো কবে? বিয়ের পর তো আপনি নির্বাসিত জীবনযাপন করছেন, ভাইয়া বই লিখে ছাপিয়ে ফেলেছে, 1200 কপি ছাপিয়েছে। বন্ধু বান্ধবকে ধরে ধরে জোর করে কেনাচ্ছে। আপনার কাছে কি 40 টাকা আছে? 40 টাকা দিয়ে বই নিয়ে যান। বিনা পয়সাতেই আপনাকে দিতাম, ভাইয়া শুনলে রাগ করবে। 40 টাকা আমার কাছে আছে, তুই বই নিয়ে আয়। চা খাবেন? না। খান একটু, কি হবে খেলে? আপনি তো আসেনই না, বিয়ের পর প্রথম এলেন। বিয়ের পর প্রথম এলে মিষ্টি খাওয়াতে হয়। ঘরে কোনো মিষ্টি নেই। চিনি খাবেন? 1 চামচ চিনি দিতে পারি। ফাজলামি ধরনের কথা। সুমি আমার সঙ্গে ফাজলামি ধরনের কথা কখনোই বলে না, আজ বলছে। চোখ মুখ কঠিন করেই বলছে। তাকে ক্ষমা করে দিলাম, কারণ অবিশ্বাস্য হলেও সত্য, এই মেয়েটি 2 বছর আগে 9 পাতার একটা প্রেমপত্র লিখে রেজিস্ট্রি করে আমার নামে পাঠিয়েছিল। পুরো চিঠি পড়ার ধৈর্য ছিল না, 2-3 পাতা পড়েই আমার আক্কেল গুরুম। কি সর্বনাশ! শফিকের বাসায় 3 মাস যাওয়া বন্ধ রাখলাম। 3 মাস পর যখন গেলাম, সুমির সঙ্গে খুব স্বাভাবিক আচরণ করলাম। সুমি চা দিতে এসে ক্ষীণ গলায় বলল, আপনি কি কোনো রেজিস্ট্রি চিঠি পেয়েছেন? আমি চোখ কপালে তুলে বললাম, আমাকে রেজিস্ট্রি চিঠি লিখবে কে? সুমি বিস্মিত হয়ে বলল, কোনো চিঠি পাননি? আমি বললাম, না তো। সুমির প্রণয় উপাখ্যানের এখানেই সমাপ্তি। চায়ের অপেক্ষায় বসে থাকতে থাকতেই শফিকের বাবা আইডিয়াল গার্লস স্কুলের ইংরেজির শিক্ষক মোজাহার সাহেব এলেন। যতবার তার সঙ্গে দেখা হয় ততবারই আমার মনে হয় তার বয়স অনেকখানি বেড়েছে। আজ দেখি নিচের পাটির একটা দাঁত পড়ে গেছে। তিনি ভারী চশমার আড়ালে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, কে, রঞ্জু? জি। শফিকের খোঁজে এসেছো? জি। বাসায় এসে তাকে পাবে না, বাসার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সে গ্রামে গঞ্জে সাহিত্য করে বেড়াচ্ছে। কেন্দুয়া উপজেলায় তার একটা চাকরি হয়েছিল, উপজেলা হেলথ অফিসার। সে চাকরি নিল না, তার নাকি ঢাকা ছেড়ে যাওয়া সম্ভব না, তাতে বাংলা সাহিত্য ক্ষতিগ্রস্ত হবে। আমি কিছু বললাম না। তিনি বিড়বিড় করে বললেন, হারামজাদা এখন দাড়ি কামানো বন্ধ করে দিয়েছে। অনেকদিন পর দেখলাম, চিনতে পারিনি, এই অবস্থা। আবার শুনেছি এর মধ্যে নাকি একটা বই লিখে ছাপিয়ে ফেলেছে। আরে বেটা, তুই হচ্ছিস ডাক্তার, তুই করবি ডাক্তারি, তোর বই লেখালেখি কি? বই লেখার টাকা কোত্থেকে পেয়েছে কে জানে। তোমার কাছ থেকে নিয়েছে নাকি? জি না, আমার ধারণা ওর মার কোনো গয়না বেচে দিয়েছে। ওর মা অবশ্য অস্বীকার করছে, ছেলে ওর চোখের মণি, সারা জীবন খালি ছেলে 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 করেছে।
এখন বুঝবে ছেলের মজা। সুমি চা এনে সামনে রাখলো। মোজাহার চাচা ঘর ছেড়ে চলে গেলেন। মনে হচ্ছে ইদানিং তিনি চোখে কম দেখেন। যাবার সময় দরজায় ধাক্কা খেলেন। সুমি বই দিয়ে গেল। আমি তাকে 40টা টাকা দিলাম। সুমি বলল, 15টা বই আমার বিক্রি করার কথা, একটা মাত্র বিক্রি করলাম। আপনি কি আরেকটা কিনবেন? আরেকটা দিয়ে আমি কি করব? ভাবির জন্য নিয়ে যান। আপনি একটা পড়বেন, ভাবি পড়বেন আরেকটা। আরেকদিন যখন আসবো তখন আরেকটা কিনে নিয়ে যাব, আজ টাকা নেই। বাকিটা নিয়ে যান, পরে টাকা দেবেন। আচ্ছা যা, নিয়ে আয়। সুমি আরেকটা বই এনে দিল। আমাকে বিদায় দিতে গেট পর্যন্ত এলো। আমি যখন বললাম, যাই সুমি, তখন সে নিচু গলায় বলল, আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? না। কি কথা? আপনার স্ত্রীর সাথে আপনার নাকি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। কে বলল? সুমি চুপ করে রইল। আমিও খানিকক্ষণ চুপ থেকে রাস্তায় পা বাড়ালাম। এই নিয়ে সুমির সঙ্গে কথাবার্তা বলার মানেই হয় না। বাসায় সঙ্গে সঙ্গে রওনা হলাম না। অকারণে অনেকক্ষণ ঘোরাঘুরি করে রাত 11টা বাজিয়ে ফেললাম। বাসায় ফিরে দেখি রূপা খাওয়া দাওয়া করে ঘুমোবার আয়োজন করে ফেলেছে। লাবণ্যকে নিয়ে এসেছে তার ঘরে। আমার জন্য বিন্দু মাত্র উদ্বেগও লক্ষ্য করলো না। এত দেরি কোথায় করলাম তাও জানতে চাইল না। আমি নিজে থেকে বললাম, শফিকের কাছে গিয়েছিলাম, ওর একটা বই বেরিয়েছে। রূপা মশারি ফেলতে ফেলতে বলল, আমার কাছ থেকে টাকা নিয়ে বই ছাপালো আর আমাকেই বললো না। আশ্চর্য তো। তুমি টাকা দিয়েছো? হুম। আচ্ছা, লাবণ্যকে কি তার মার কাছে দিয়ে আসবো, নাকি সে থাকবে আমাদের সঙ্গে? খাট তো বড়ই আছে, থাকুক। কি বলো? থাকুক। তুমি কি খেয়ে এসেছো? না। খাবে না? না। রূপা মশারির ভেতর ঢুকে পড়ল। আমি শফিকের বই খুলে কয়েক পাতা পড়তে চেষ্টা করলাম। চৈত্র মাসের দুপুরের কথা দিয়ে বইটা শুরু। একটা ছেলেকে দেখা যাচ্ছে, ঝাঝা রোদে সাইকেল চালিয়ে যাচ্ছে। হঠাৎ টায়ার ফেটে যাওয়ায় সে মহা বিরক্ত। এই ছেলেটিই বোধহয় নায়ক। তবে ছেলেটার নাম লোকমান। লোকমান নামের কেউ কি নায়ক হবে? মনে হয় না। ঔপন্যাসিকরা বাস্তববাদী লেখা যতই লিখুন না কেন, নায়ক নায়িকার নামের ব্যাপারে তারা খুব সাবধান। নায়কের নাম তারা রাখবে শুভ্র, নায়িকার নাম নীলাঞ্জনা। বাতি জ্বালানো থাকবে। আমি বই থেকে চোখ না সরিয়ে বললাম, তোমার কি অসুবিধা হচ্ছে? না, আলো অন্ধকার কোনোটাতেই আমার অসুবিধা হয় না। তুমি কি বই শেষ করে তারপর শোবে? বুঝতে পারছি না, ঘুম পেলেই শোবো। রূপা হাই তুলতে তুলতে বলল, আজ কেন জানি আমার ঘুম আসছে না। এরকম আমার কখনোই হয় না। আমি বললাম, এমন কিছু কি ঘটেছে যার জন্য তুমি ডিস্টার্বড হয়েছো? রূপা বলল, আমি কখনো ডিস্টার্বড হই না। কখনো না? মাঝে মাঝে হয়তো হই, তাতে ঘুমের অসুবিধা হয় না। রূপবতী মেয়েদের ডিস্টারবেন্সের প্রধান কারণ হলো তার শরীর। সেই শরীরটাকে আমি তুচ্ছ করে দেখতে শিখেছি। এখন আর আমার অসুবিধা হয় না। তাছাড়া তাছাড়া কি? থাক, অন্য একদিন বলবো। রূপা পাশ ফিরল, হয়তো ঘুমিয়েও পড়ল। লাবণ্য দু হাতে রূপার গলা জড়িয়ে ধরে আছে, মুখের সঙ্গে মুখ লাগিয়ে রেখেছে। আমি একই সঙ্গে শফিকের বই পড়ছি এবং রূপাকে দেখার চেষ্টা করছি। বই পড়ার এই হচ্ছে সমস্যা, বইয়ের দিকে তাকিয়ে থাকতে হয়। এমন কোনো ব্যবস্থা যদি থাকতো যে যে কোনো দিকে তাকিয়ে বই পড়া যেত, তাহলে ভালো হতো। গান শুনতে হলে গানের দিকে কান পেতে রাখতে হয় না, অথচ বই পড়তে হলে বইয়ের দিকে তাকিয়ে থাকতে হয়। এই শোনো। রূপা উঠে বসেছে। আমি বললাম, কি ব্যাপার? খুব ঠান্ডা পানি খাওয়াতে পারবে ফ্রিজ থেকে? ঘুম আসছে না? আসছে, ঘুমোচ্ছিলাম, তৃষ্ণায় ঘুম ভেঙে গেল। আমি পানি আনতে গেলাম। সিঁড়ির গোড়ায় বাবার সঙ্গে দেখা হয়ে গেল। বাবার অনিদ্রা রোগ আছে।
বাবার অনিদ্রা রোগটার একটা উপকারী দিকও আছে। গভীর রাতে তিনি যখন দেখেন তার মতো অন্য একজনও জেগে আছে, তিনি অত্যন্ত আনন্দিত বোধ করেন এবং খুশি মনে খানিকক্ষণ গল্প করেন। আমার ওপর বাবা অসম্ভব বিরক্ত, কারণ আমি 2 বছর আগে পাশ করেছি, চাকরি বাকরির কোনো চেষ্টাই করছি না। বিয়ে করে ফেলেছি কাউকে কিছু না জানিয়ে। অত্যন্ত রূপবতী একজন তরুণী আমার স্ত্রী, যার হাবভাব কেউ কিছু বুঝতে পারছে না, যার উপর প্রচন্ড রকম রাগ করার কিচ্ছু পাচ্ছে না, আবার যাকে ভালোবাসার মতোও কিছু পাচ্ছে না। সিঁড়ির গোড়ায় আমাকে দেখে বাবার মুখের কঠিন ভাব একটু নরম হলো। তিনি বললেন, এখনো ঘুমোতে যাসনি? আমি বললাম। বাবার মুখের কঠিন ভাব আরো নরম হয়ে গেল। তিনি আন্তরিক গলায় বললেন, ঘুম না হলে অস্থির হবার কিছু নেই। প্রতি রাতে 6 ঘন্টায় ঘুমোতে হবে এমন কোনো কথা নেই। নেপোলিয়ন মাত্র 3 ঘন্টা ঘুমোতেন। লা মিজারেবলের লেখক ভিক্টর হিউগো যখন লেখালেখি করতেন, তখন দৈনিক গড়ে 2 ঘন্টা ঘুমোতেন। আমি বললাম, ও তাই নাকি? সবাইকে যখন দেখি ঘুমের জন্য মহা ব্যস্ত, তখন আমি মনে মনে হাসি। বৌমা কি ঘুমোচ্ছে নাকি? হুম। বাবা সঙ্গে সঙ্গে বললেন, বৌমার কিছু ব্যাপার নিয়ে আমি তোর সঙ্গে ডিসকাস করতে চাই। যদিও খুব ভালো করেই জানি ছেলের সঙ্গে এইসব ব্যাপার নিয়ে ডিসকাস করা উচিত না, তবে ছেলের বয়স যখন 21 ছাড়িয়ে যায়, তখন খানিকটা হলেও বন্ধুর পর্যায়ে আসে। আমি তোর সঙ্গে ডিসকাস করতে চাচ্ছি, নট অ্যাজ এ ফাদার বাট অ্যাজ এ ফ্রেন্ড। ডিসকাস করুন। সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ডিসকাস করা যায় না। আয়, আমার ঘরে আয়। রূপার জন্য পানি নিয়ে যাওয়া হলো না। আমি বাবার ঘরে ঢুকলাম। বাবার ঘরটা এই বাড়ির সবচেয়ে বড় ঘর। আগে এ ঘরে বাবা এবং মা ঘুমোতেন। এখন বাবা একাই ঘুমান। মা থাকেন একতলায় মুনিয়ার সঙ্গে, কারণ স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর মুনিয়া 2বার ঘুমের ওষুধ খাবার চেষ্টা করেছে। রাতে তাকে চোখে চোখে রাখতে হয়। বস রঞ্জু। আমি বসলাম। আমার একটু গা ছমছম করতে লাগলো। বাবার এই ঘরে শৈশবে অনেকবার আসতে হয়েছে, প্রতিবারই শাস্তি ভোগ করার জন্যে। সেই শাস্তিও বিচিত্র। খাটের নিচে মাথা দিয়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকা। রঞ্জু। জি। তুই তোর শ্বশুর বাড়ির হিস্ট্রি কিছু জানিস? না। খোঁজ নেওয়ার ইচ্ছে হয়নি? না। তোর শ্বশুর যে এক বিদেশি মহিলাকে বিয়ে করেছিলেন, সেটা জানিস? জানি। ওই বিদেশি মহিলার হিস্ট্রি জানিস? না। সে ছিল নর্তকী, নাইট ক্লাবে নাচতো। খুব অথেন্টিক সোর্স থেকে খবর পেয়েছি। আমার ছেলেবেলার বন্ধু রহমান ওই দিন কথায় কথায় বলল। বলতে চাইনি, আমি খুঁটিয়ে খুঁটিয়েই বের করেছি। রহমান এবং তোর শ্বশুর একসঙ্গে বাইরে ছিল। সে রূপার মার সম্পর্কে যা বলল, ভয়াবহ। সেসব বলতে চাচ্ছি না। নাইট ক্লাবের নর্তকী ছিল, এই বাক্যটাই যথেষ্ট। তাতে কিছু যায় আসে না বাবা। কিছু যায় আসে না? না। 22-23 বছর আগের ইতিহাস নিয়ে মাথা ঘামানোর কি আছে? ইতিহাস নিয়ে মাথা ঘামানোর কিছু না থাকলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইতিহাস পড়ানো হয় কেন? বর্তমানের ভিত থাকে অতীতে। এই যে তোর স্ত্রীর কথাই ধর, তার স্বভাব, তার মানসিকতা সে নিয়ে আসবে তার বাবা মা থেকে। আমি হাই তুলে বললাম, এটা ঠিক না বাবা। আমাকে দিয়ে দেখো, আমি কি তোমার মানসিকতা পেয়েছি? তুমি যেরকম আমি মোটেও সেরকম না। কাজ ছাড়া তুমি 1 সেকেন্ডও থাকতে পারো না। আমি ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে পারি। তুমি মুহূর্তের মধ্যে রেগে আগুন হও, আমি কখনো রাগি না। তুই হচ্ছিস একটা মেষ। মেরি হ্যাড আ লিটল ল্যাম্পের এক ল্যাম্প। এই কথাও তুমি আমাকে অসংখ্যবার বলেছো বাবা। আমি কখনো শুনে রেগে যাইনি, এখনো যাচ্ছি না। যাই বাবা, ঘুম পাচ্ছে। বাবা হঠাৎ গলার স্বর বেশ কঠিন করে বললেন, আমি চাই না তুই তোর বউকে নিয়ে এ বাড়িতে বাস করিস। তুই অন্য কোথাও উঠে যা। আমি বললাম,
আচ্ছা, কথার কথা আমি বলছি না, আমি সত্যি সত্যি তাই চাচ্ছি। শিগগিরই সমস্যার সমাধান করে ফেলবো বাবা, এখন চাই। আমি উঠে চলে এলাম। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এসেছি, কিন্তু রূপা ঘুমোচ্ছে। আহ, কি সুন্দর তাকে লাগছে। বাবার ঘরে ডাক পড়েছে। জজিওতিয়ের অভ্যাস তিনি এখনো ছাড়তে পারেননি। কিছুদিন পর পর তিনি জাজ সাহেবের ভূমিকায় নামেন। অভিযোগ আমার বিরুদ্ধে হলেও পুরো বিষয়টির নেপথ্যে যে রূপা আছে তা বুঝতে পারছি, তবে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে তা বুঝতে পারছি না। এ জাতীয় বিচার সভা এর আগেও হয়েছে। শুরুটা হয় আন্তরিক ভঙ্গিতে, টি পটে চা থাকে, চা খাওয়া হয়, টুকটাক কথা হয়। শীতকালে বলা হয় বেশ শীত পড়েছে, গরমকালে অত্যধিক গরম নিয়ে বিরক্তি প্রকাশ করা হয়। চা শেষ হবার পর বাবা তার ইজি চেয়ারে আধশোয়া হয়ে বসেন। প্রসঙ্গত উল্লেখ্য, বাবার ইজি চেয়ার এই উপলক্ষে বারান্দা থেকে তার ঘরে আনা হয়। খানিকক্ষণ তার পা নাচে, একসময় পা নাচা বন্ধ হয়। তিনি চোখ বন্ধ করে বলেন, রঞ্জু, তোমাকে আমার দু একটা কথা বলার আছে। দেখা যায় দু একটা না, তার অসংখ্য কথাই বলার আছে। বাবার স্মৃতিশক্তি খুব একটা ভালো বলে আমার কখনো মনে হয়নি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার বিষয় তার স্মৃতিশক্তি অসম্ভব তীক্ষ্ণ। 4 বছর বয়স থেকে আমি কি কি অপরাধ করেছি তার এক একটা করে বলা হয়। মোটামুটি চরিত্র বিশ্লেষণ যাকে বলে। সব অপরাধ নিয়ে কথা বলা শেষ হবার পর সেদিনের আলোচ্য সূত্রে আসে। ঘন্টা 2 সময় লাগে তাতে। এই 2 ঘন্টা সময় বাবা খুব উপভোগ করেন বলে আমার ধারণা। আজ বাবার বিখ্যাত বিচার সভা বসলো রাত 10টায়। এই জাতীয় সভায় পরিবারের সকল সদস্যের উপস্থিতি বাঞ্ছনীয়, কিন্তু বাবু সভা শুরুর আগেই বলল, আমি থাকতে পারবো না, পড়া ফেলে এসেছি। বাবা বললেন, 10-15 মিনিটে তোমার পড়া মাথায় উঠবে না, বসো। বাবু গম্ভীর গলায় বলল, আমার পড়াশোনার ব্যাপারটা আমিই দেখব, এই বিষয়ে কেউ কিছু বললে আমার ভালো লাগে না। আমি ঘড়ি দেখে ঠিক 20 মিনিট থাকবো, এর মধ্যে যার যা বলার শেষ করে ফেলো। বলেই বাবু হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। বাবুর এইসব কাণ্ড কারখানা সভার চরিত্র খানিকটা বদলে দিল। সভা পুরনো রুটিন মতো অগ্রসর হলো না। আমি অতীতে কি করেছি না করেছি তা আলোচনা করার সুযোগ বাবা পেলেন না, সরাসরি মূল বিষয়ে চলে গেলেন। আমি সবাইকে এখানে ডেকেছি বৌমা সম্পর্কে দু একটা কথা বলার জন্য। বাবু বলল, ভাবির প্রসঙ্গে কথা বলবেন, ভাবি কোথায়? মা বললেন, তার থাকার প্রয়োজন নেই। যার প্রসঙ্গে কথা সে এখানে থাকবে না তা কি করে হয়? বাবা বললেন, তুই খুব বিরক্ত করছিস। তার এখানে থাকার প্রয়োজন কেন নেই তা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবি। একটা সিনেমা পত্রিকায় তার একটা ছবি ছাপা হয়েছে, সেটা নিয়ে দু একটা কথা বলতে চাই। বাবু বিস্মিত গলায় বলল, ভাবি ছবি করছে, কাজেই সিনেমা পত্রিকায় তার ছবি ছাপা হবেই। খেলাধুলা করলে স্পোর্টস পত্রিকায় ছবি ছাপা হতো। বাবা বললেন, তুই বেশি বকবক করছিস, যা তুই তোর ঘরে গিয়ে পড়াশোনা কর, চলে যা। বাবু ঘড়ি দেখে বলল, 20 মিনিট এখনো হয়নি, 20 মিনিট হোক, তারপর যাব। মা বললেন, যেরকম ছবি ছাপা হয়েছে কোনো ভদ্র ঘরের মেয়ে সেরকম ছবি ছাপা হয় না। পুকুর থেকে উঠে আসছে, সারা শরীর ভেজা, শাড়ি গায়ে লেপটে আছে, ব্লাউজ নেই। আমার বলতেও ঘেন্না লাগছে। এই পরিবারের একটা সম্মান আছে, 10 জনের সঙ্গে মিলেমিশে আমাদের থাকতে হয়। আমার বা তোর বাবার বংশে এ জাতীয় ঘটনা কখনো ঘটেনি। বাবু বলল, তোমাদের বংশে কোনো অভিনেত্রী ছিল না, তাই এ জাতীয় ঘটনা ঘটেনি। অভিনেত্রী থাকলে ঘটতো। বাবু, তুই উঠে যা, তোর মাথা গরম হয়ে আছে। বাবু ঘড়ি দেখে বলল, এখনো 10 মিনিট আছে, 10 মিনিট পার হোক, তারপর যাব। 10 মিনিট কেউ কোনো কথা বলল না। চারদিক নিস্তব্ধ। 10 মিনিটকে মনে হলো অনন্তকাল। বাবু উঠে যাবার পর মা বললেন, আমি এই বিষয় নিয়ে বৌমার সাথে কথা বলেছি। বৌমা বলল, সে নাকি ছবি ছাপানোয় সম্মানহানির কিছু দেখতে পায় না। আমি তাকে বললাম, এ বাড়িতে থেকে এসব জিনিস করা যাবে না। সে বলল,
এ বাড়িতে আমি বেশি দিন থাকবো না, অল্প কটা দিন। এই কথার মানে কি তাই আমি জানতে চাচ্ছি। রঞ্জু, সে এই কথা কেন বলল? আমি বললাম, জানি না। সত্যিই জানিস না? না। এখন তো জানলি, এখন কি করবি? আমার করার কিছুই নেই। ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার। তুই তাকে কিছু বলবি না? না। ও যে তোকে জাদু করে রেখেছে তা তুই বুঝতে পারছিস না? না। বাবা বললেন, আমার বাড়িতে বাস করে তুমি যে উদ্যত ভঙ্গিতে কথা বলছো তা আমার কাছে অত্যন্ত বিস্ময়কর বলে মনে হচ্ছে। তুমি কি করবে না করবে তা তোমার ব্যাপার, তবে আমি তোমার জায়গায় হলে কঠিন শাস্তির ব্যবস্থা করতাম। আমি বললাম, কিরকম শাস্তি? খুন করার কথা বলছেন? বাবা দীর্ঘ সময় আমার দিকে তাকিয়ে রইলেন, যাকে বলে বাক্যহারা। মুনিয়া অস্বস্তি নিয়ে একবার মার মুখের দিকে তাকাচ্ছে, একবার বাবার মুখের দিকে। বাবা বললেন, দেখি এক গ্লাস পানি। মুনিয়া পানি আনতে গেল, তার ফিরে আসতে বেশ সময় লাগলো। এই সময়টুকু বাবা চুপচাপ রইলেন, বোধহয় কি বলবেন গুছিয়ে নিচ্ছেন। রঞ্জু। জি। আমার অনেকদিন থেকেই মনে সন্দেহ তুমি মানসিক দিক দিয়ে ঠিক স্টেবল নও। আজ নিশ্চিত হয়েছি। ও, ইনস্যানিটি এক ধরনের অসুখ যা দ্রুত বাড়তে থাকে। আমি হাসির একটা ভঙ্গি করলাম। বাবা হতভম্ব হয়ে বললেন, হাসছো কেন? চুপ করে থাকবে না? বড় হাসছো কেন? মুনিয়া বলল, বাবা তুমি বেশি রেগে যাচ্ছ। মা, মিটিংটা আজ থাক। বাবা বললেন, না, আমার কথা শেষ হয়নি। এই বদ ছেলে সাদা চামড়ার এক মেয়ে বিয়ে করে ধরাকে সরা দেখছে। ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বল। সে যেন কালই তার বউর হাত ধরে বাড়ি থেকে বিদায় হয়। আমি শান্ত ভঙ্গিতে ঘরে ফিরে এলাম। রূপা বলল, কি ব্যাপার, তোমাদের কিসের মিটিং? আমি হাই তুলে বললাম, তেমন কিছু না। কোনো সমস্যা হয়েছে? না। সমস্যা হলে আমাকে বলতে পারো। আমি যেহেতু তোমাদের পরিবারের কোনো সদস্য না, আমি তোমাদের সমস্যা অবজেক্টিভলি দেখতে পারবো। আমি শফিকের বই হাতে নিয়ে ইজি চেয়ারে গা এলিয়ে দিলাম। রূপা বলল, বই রাখো তো, আমার দিকে তাকাও। আমি তাকালাম। রূপা বলল, বাবুর সঙ্গে আমার কথা হচ্ছিল। সে বলল, তুমি নাকি একটা খুন করতে চাও, আ পারফেক্ট মার্ডার। সত্যি? আমি জবাব দিলাম না। রূপা বলল, কাকে খুন করতে চাও? আমাকে? আমি চুপ করে রইলাম। আপত্তি না থাকলে বলতে পারো, আমরা দুজন ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে পারি। মানুষ হিসেবে তুমি বেশ অদ্ভুত, এই জন্যই তোমাকে আমার এত পছন্দ। তোমাকে যে আমি প্রচন্ড রকম ভালোবাসি সেটা কি তুমি জানো? না। তুমি আসলে কিন্তু জানো, শুধু মুখে বলছো না। তুমিও আমাকে প্রচন্ড রকম ভালোবাসো, তবে ভালোবেসে সুখ পাচ্ছ না, তাই না? আমি চুপ করে রইলাম। রূপা বলল, সত্যিকার ভালোবাসার একটা বড় লক্ষণ কি জানো? ভালোবেসে সুখ পাওয়া যায় না, কখনো না। আমি সারাক্ষণ তোমার পাশে থাকলেও তোমার মনে হবে নেই নেই, পাশে কেউ নেই। আর তখনই ভালোবাসার মানুষকে খুন করে ফেলার ইচ্ছে হয়। আলোচনা অগ্রসর হলো না। লাবণ্য এসে ঢুকলো, তার কোলে ছোট্ট বালিশ। রূপা বলল, কি খবর লাবণ্য? লাবণ্য গম্ভীর গলায় বলল, তোমাদের বিছানায় কি জায়গা আছে? কেন বলো তো? আমি তোমাদের সঙ্গে ঘুমোবো। প্রচুর জায়গা আছে লাবণ্য, প্রচুর জায়গা। আমি ঘুমিয়ে পড়লে মা যদি নিতে আসে তাহলে কিন্তু তুমি মাকে নিষেধ করবে। অবশ্যই নিষেধ করব। লাবণ্য বিছানায় ঘুমিয়ে পড়ল এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই মুনিয়া উপস্থিত হলো। সে তার মেয়েকে নিয়ে যেতে এসেছে। রূপা বলল, মেয়েকে তো দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে? ও ঘুমোতে যাবার আগে বলে গেছে ওকে যেন তোমার হাতে তুলে দেওয়া না হয়।
আমি ওকে কথা দিয়েছি, রাতে ঘুম ভাঙলে কাঁদবে। কাঁদলে তোমার কাছে দিয়ে আসবো। এখন তুমি ওকে নিতে পারবে না। আমি আমার মেয়েকে নিতে পারবো না? তুমি কি বলছো? আজ রাতে নিতে পারবে না, অসম্ভব। সম্ভব অসম্ভব তুমি আমাকে শেখাতে এসো না। মুনিয়া তার মেয়েকে তুলে নিয়ে গেল। রূপা আমার দিকে তাকিয়ে সহজ গলায় বলল, ঘুমোতে আসো। আমি বললাম, তুমি ঘুমাও, আমি একটু পরে আসছি। আমি শফিকের উপন্যাস নিয়ে বসলাম। উপন্যাসটা গত 10 দিন ধরে পড়ার চেষ্টা করছি। কয়েক পাতা পড়ার পরই বাধা পড়ে, আবার গোড়া থেকে শুরু করি। প্রথম 7 পাতা আমার 10 বার পড়া হয়েছে। এতে মজার ব্যাপার হয়েছে, কোন লাইনের পর কোন লাইন আমার জানা হয়ে গেছে। একটা পরিচিত গান শুনতে যেমন ভালো লাগে, পরিচিত উপন্যাস পড়তেও তেমনই আনন্দ লাগে। রূপা বলল, 70 পৃষ্ঠার একটা বই শেষ করতে তোমার এতদিন লাগছে? আমি বললাম, বইটা মুখস্থ করার চেষ্টা করছি। ও আচ্ছা। রূপা বিছানায় শুতে শুতে বলল, শফিক কি তোমার খুব ভালো বন্ধু? একসময় ছিল, এখন না। তোমার বন্ধু বান্ধব তেমন নেই, তাই না? কিছু কিছু আছে। নাম বলো তো। আমি চুপ করে গেলাম। পড়ার মাঝখানে বাধা পড়েছে, আবার গোড়া থেকে শুরু করা দরকার। ঠিক মন বসাতে পারছি না। রূপা চুল আঁচড়াচ্ছে, বারবার ওইদিকেই চোখ যাচ্ছে। রূপা বলল, চা খাবে? না। রূপা বলল, মনে হচ্ছে উপন্যাসটা আবার গোড়া থেকে শুরু করেছো। হুম। মুখস্থ হয়েছে খানিকটা? এখনো না। লিখে লিখে প্র্যাকটিস করো, তাড়াতাড়ি হবে। উপন্যাসটা খুব সুবিধার লাগছে না। নায়ক কোনো কাজকর্ম করে না, ঢাকা শহরে ঘুরে বেড়ায়, কখনো সাইকেলে কখনো পায়ে হেঁটে। মনে হচ্ছে তার হাঁটাতেই আনন্দ। ঝাঝা দুপুরে শুধু হাঁটে, মাঝে মাঝে একটা বাড়ির সামনে দাঁড়ায়, তৃষিত নয়নে তাকিয়ে থাকে। হঠাৎ হঠাৎ সেই বাড়ির বারান্দায় একজন রূপবতী তরুণীকে দেখা যায়। তাদের মধ্যে কোনো কথা হয় না, দেখা হলো এই একমাত্র আনন্দ। রূপবতী তরুণীর যে বর্ণনা আছে, তার সঙ্গে রূপার খুব মিল। ব্যাপারটা অস্বস্তিকর। মিল আর একটু কম থাকলেও ভালো হতো। বাঙালি মেয়ের নীলবর্ণ চোখ খুব বিশ্বাসযোগ্য নয়। বই বন্ধ করে আমি বারান্দায় এসে দেখি, অনিদ্রা রোগে আক্রান্ত আমার জাজ সাহেব বাবা ইজি চেয়ারে বসে আছেন। বাবার ঘর থেকে ইজি চেয়ার আবার ট্রান্সফার হয়েছে বারান্দায়। বাবার হাতে চায়ের কাপ, তিনি নিঃশব্দে চা খাচ্ছেন। গভীর রাতের এই চা তিনি নিজেই বানান। তার বানানো চা একদিন খেয়ে দেখতে হবে। তাকে কি বলবো, বাবা 1 কাপ চা বানিয়ে দাও? যদি বলি, তিনি কিভাবে রিয়াক্ট করবেন? রঞ্জু। জি। আজ রাতে তোমার সঙ্গে যেসব কথা বলেছি, তার জন্য আমি দুঃখিত এবং খানিকটা লজ্জিত। দুঃখিত এবং লজ্জিত হবার কিছু নেই বাবা, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। না, ঠিক বলিনি। তোমার উপর অবিচার করা হয়েছে। আই এম সরি। চেয়ারটায় বসো। আমি বসলাম। বাবা চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তোমার প্রতি আমার যে বিশেষ এক ধরনের দুর্বলতা আছে, তাকে তুমি জানো? জানি। না, তুমি জানো না। তবে তোমার জানা থাকা প্রয়োজন। জানলে পিতা পুত্রের সম্পর্ক সহজ হবে। আমাদের সম্পর্ক সহজই আছে। সম্পর্ক সহজ নেই, তা আমি যেমন জানি তুমিও জানো। তোমার প্রতি আমার বিশেষ দুর্বলতার কারণ বলি। তোমার জন্মের 1 মাস পরের ঘটনা। আমি তোমাকে কোলে নিয়ে হাঁটছি। ছোট বাচ্চা কোলে নিয়ে হাঁটার অভ্যাস নেই। হঠাৎ কি যেন হলো, তুমি আমার কোল থেকে পড়ে গেলে। এই ঘটনা আমি জানি, অনেকবার শুনেছি। না শোনার কোনো কারণ নেই। এটা একটা ভয়াবহ ঘটনা। তোমার জীবন সংশয় হয়েছিল। এরপর থেকে তুমি যখন উদ্ভট কিছু করো, আমি নিজেকেই দোষ দেই, তোমাকে দেই না। তোমার বিচিত্র কাণ্ড কারখানার জন্য নিজেকে দায়ী করি।
আমার মনে হয় মাথায় আঘাত পাওয়ার ফলে তোমার বুদ্ধিবৃত্তি ঠিকমতো বিকশিত হয়নি। এর ফল খুব শুভ হয়নি। তুমি ভয়াবহ ধরনের প্রশ্রয় পেয়েছো। প্রশ্রয়ের ফল কখনো শুভ হয় না। আমার কথা তো শুনলে, এখন তোমার কিছু বলার আছে? আছে, বলো, আমি শুনবো। খুব পেশেন্ট হিয়ারিং দেব। আমি সহজ গলায় বললাম, বাবা, আপনি কি আমাকে এক কাপ চা বানিয়ে খাওয়াবেন? জাজ সাহেব বাবা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তাকিয়ে রইলাম সজনে গাছটার দিকে। গাছটা মরে যাচ্ছে, ধীরে ধীরে মরছে। মুনিয়ার ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। মা তাকে সান্ত্বনা দিয়ে কি সব যেন বলছেন। লাবণ্যও জেগে উঠেছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে মামির ঘরে যাব। ছাদের সিঁড়িতে খটখট শব্দ করতে করতে বাবু নেমে এলো। তার চোখে মুখে চাপা আতঙ্ক। সে আমার দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, দাদা, তুমি কি আমার ঘরের দরজায় কড়া নেড়েছ? কখন? এই ধরো 5 মিনিট আগে। না। বাবু চোখ বড় বড় করে বলল, দাদা, একটু আসো তো আমার ঘরে। বাবাকে ইজি চেয়ারে রেখে আমি বাবুর সঙ্গে ছাদে উঠে গেলাম। বাবু বলল, ঘুমাচ্ছিলাম বুঝলে। কড়া নাড়ার শব্দ শুনে ঘুম ভাঙলো। আমি বললাম, কে? কোনো উত্তর নেই। আবার কড়া নাড়া। দরজা খুলে দেখি কেউ নেই। ব্যাপার কি বলতো? আমি শান্ত স্বরে বললাম, ভূত বলেই তো মনে হচ্ছে। ভূত মানে? কি বলছো তুমি? ভূত আবার কি? ভূত হচ্ছে অশরীরী আত্মা। তোদের ফিজিক্স কি ভূত স্বীকার করে না? দাদা, তুমি আমার সামনে থেকে যাও তো। উদ্ভট সব কথাবার্তা। ভূত? আমি কি কচি খোকা? আমি বললাম, তুই এক কাজ কর, বাতি নিভিয়ে দরজা বন্ধ করে বসে থাক। ভূত হলে আবার কড়া নাড়বে। ওর নিশ্চয়ই ব্যক্তিগত কোনো সমস্যা আছে, তোর সঙ্গে ডিসকাস করতে চায়। দাদা, তুমি নিচে যাও, তোমাকে বলাই ভুল হয়েছে। আমি আমার ঘরে ঢুকে দেখি রূপাও জেগে আছে। রাত 3টা। এই সময় বাড়ির প্রতিটি মানুষ জেগে আছে। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। লাবণ্যকে তার বাবা নিয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে ফেরত দিয়ে যাবার কথা, ফেরত দেয়নি। 4 ঘন্টা পার হয়ে গেছে। দুপুর 1টার সময় নিয়েছে, এখন বাজছে 5টা। শীতের সময় 5টাতেই চারদিক অন্ধকার। মনি আর মাথা খারাপের মতো হয়ে গেছে। আমি বললাম, চোর ডাকাত তো মেয়েকে নেয়নি, মেয়ের বাবা নিয়ে গেছে। ফিরতে দেরি হচ্ছে, হয়তো ট্রাফিক জ্যামে আটকা পড়েছে। মুনিয়া তীক্ষ্ণ গলায় বলল, ট্রাফিক জ্যামে আটকা পড়লে 3 ঘন্টা লাগবে? তাহলে অন্য কোনো ব্যাপার। তারা হয়তো ঠিক করেছে রাতে একসঙ্গে ডিনার করবে কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে। চুপ কর, আমাকে না বলে চাইনিজ রেস্টুরেন্টে নেবে? মেয়ে তার না আমার? দুজনেরই 50-50। আমি 9 মাস পেটে ধরলাম আর মেয়ে দুজনের 50-50? অনুচিত ধরনের ভাগাভাগি তো বটেই। অনুচিত হলেও কিছু করার নেই, সমাজ ঠিক করে দিয়েছে। মুনিয়া এমন ভাবে তাকাচ্ছে যেন আমি সেই সমাজ। এক্ষুনি সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। তাকে দেখাচ্ছে বাঘিনীর মতো। আমি বললাম, তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? সমাজের নিয়ম কানুন তো আমার তৈরি না। দাদা, তুই খোঁজ নিয়ে আয়। কোত্থেকে খোঁজ আনবো? বাসায় যাব? তুই যেভাবে তাকাচ্ছিস তাতে মনে হয় বাসায় যাওয়াই উচিত। ঠিকানা দে, যাচ্ছি। ঠিকানা জানি না। টেলিফোন নাম্বার? মুনিয়া কোনো কথা বলল না। দেখা গেল সে টেলিফোন নাম্বারও জানে না। আমি বিস্মিত হয়ে বললাম, টেলিফোন নাম্বার ঠিকানা তুই কিছুই জানিস না? ওই পিশাচটার ঠিকানা আমি রাখবো কেন? তা তো বটেই। তার কোনো আত্মীয় স্বজনের ঠিকানা আছে, সেখান থেকে পিশাচ সাহেবের ঠিকানা বের করার একটা চেষ্টা চালানো যেতে পারে। কারো ঠিকানাই আমি জানি না। ওর এক মামা থাকে নারায়ণগঞ্জে, কোথায় জানি না, মোজা কারখানার ম্যানেজার। আমি বললাম, এক্ষেত্রে কিছুই করার নেই। রাত 8টা পর্যন্ত অপেক্ষা কর, এর মধ্যে এসে পড়বে। পিশাচ সাহেব নতুন সংসার পেতেছেন, এর মধ্যে একটা মেয়ে নিয়ে ঢুকাবেন না। ঢুকালেই তার যন্ত্রণা। মেয়েকে তোর কাছেই দিয়ে যাবেন, অপেক্ষা করতে থাক। মুনিয়া উঠে চলে গেল।
আমি অলস ভঙ্গিতে শফিকের উপন্যাসের পাতা উল্টাচ্ছি। আমারও কিছু করার নেই। রূপা খুব ভোরবেলায় সেজে গুজে বের হয়ে গেছে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করিনি, সেও কিছু বলেনি। শুধু ঘর থেকে বেরোবার সময় বলল, দুদিন ধরে দাড়ি গোঁফ কামাচ্ছ না, তোমাকে দেখাচ্ছে ব্যর্থ প্রেমিকের মতো। আজ ফিরে এসে যেন তোমাকে ক্লিন শেভড দেখতে পাই। এই পর্যায়ে খুব সহজেই বলতে পারতাম, কখন ফিরবে? বলিনি, বলতে ইচ্ছা করেনি। রূপা যখন ঘরে থাকে না, তখন আমারও ঘরে থাকতে ইচ্ছা করে না। তারপরেও আজ সারাদিন ঘরেই ছিলাম। এখন আর ঘরে থাকতে ইচ্ছা করছে না। শফিকের উপন্যাসের নায়কের মতো রাস্তায় নেমে পড়তে ইচ্ছে করছে। সাইকেল থাকলে ভালো হতো, সাইকেলে করে ঘুরতাম। শফিকের উপন্যাসের নায়ক লোকমান রাতের বেলা সাইকেলে করে ঘোরে এবং মাঝে মাঝে সাইকেলের সঙ্গে গল্প করে। সাধারণত সাইকেলের সঙ্গে আলাপ আলোচনা খুব দার্শনিক ধরনের হয়। যেমন নায়ক বলে, পথের শেষ কোথায়? সাইকেল টুনটুন করে ঘন্টা বাজিয়ে ঘন্টাতেই উত্তর দিল, পথের শুরুতেই হচ্ছে পথের শেষ। তার মানে কি? মানে খুব সহজ, শুরুই শেষ, আবার শেষই শুরু। বুঝতে পারছি না। বুঝতে না পারার কিছুই নেই। পথ হচ্ছে জীবনের মতো, জীবনের শেষ হচ্ছে জীবনের শুরুতে। পথের বেলাতেও তাই। তাহলে ভালোবাসার শেষ কোথায়? ভালোবাসার শেষ হচ্ছে ঘৃণার শুরুতে। লোকমান সাহেব এবং সাইকেলের কথাবার্তার এই হচ্ছে সামান্য নমুনা। উপন্যাস যত এগুতে থাকে, কথাবার্তা ততই জটিল হতে থাকে। এমন দার্শনিক ধরনের সাইকেল লোকমান কোথায় পেয়েছে কে জানে। আমি কাপড় পাল্টালাম, ঠিক করলাম রাত 11টা পর্যন্ত বাইরে থাকবো। বাসায় ফিরে এসে যেন দেখি লাবণ্য ফিরেছে, রূপাও ফিরেছে, মুনিয়া শান্ত হয়েছে। বাড়ি থেকে বের হবার আগে বাবার ঘরে উকি দিলাম। বাবা অবেলায় বিছানায় শুয়ে আছেন। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, কে? বাবা, আমি রঞ্জু। কি ব্যাপার? আপনার কাছে কি 3000 টাকা হবে? কি জন্যে? আমার একটু দরকার ছিল, ব্যক্তিগত প্রয়োজন। আমার টাকা তোমার ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য তা মনে করার কোনো কারণ দেখছি না। ও আচ্ছা, তাহলে থাক। প্রয়োজনটা কি? ভাবছি একটা সাইকেল কিনবো। বাবা বিছানায় উঠে বসলেন, তীক্ষ্ণ গলায় বললেন, কি বললে? একটা সাইকেল কিনবো। ওয়াই? রাতে রাস্তায় ট্রাফিক কম থাকে, তখন সাইকেলে করে রাস্তায় রাস্তায় ঘুরবো। কেন? রাতের বেলা সাইকেলে করে ঘুরে বেড়ানো খুব ইন্টারেস্টিং। তোমাকে কে বলেছে? লোকমান। লোকমানটা কে? শফিক একটা উপন্যাস লিখেছে, তার নায়ক। তুমি আমার সামনের চেয়ারটায় বসো। আমি বসলাম। বুঝতে পারছি বাবা নিজেকে গুছিয়ে নিতে সময় নিচ্ছেন। কি বলবেন ভেবে পাচ্ছেন না। রঞ্জু। জি? তোমার ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। এসব কি বলছো? বাবুর কাণ্ড কারখানারও কোনো আগামাথা পাচ্ছি না। সে দেখি বারান্দায় ক্যাম্প খাটে ঘুমোচ্ছে। তাকে বললাম কি ব্যাপার, সে বলল চিলে কোঠার ঘরে নাকি তার একা ঘুমোতে ভয় লাগে, ভূতের উপদ্রব। আমি সহজ গলায় বললাম, একটা ভূত তাকে খুব বিরক্ত করছে, ঘুমোলেই কড়া নেড়ে ঘুম ভেঙে দেয়, এই জন্যই বারান্দায় ঘুমোচ্ছে। বারান্দায় তো আর কড়া নাড়ার ব্যবস্থা নেই। বাবা অনেকক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আচ্ছা তুমি যাও, 3000 টাকা আমি তোমাকে দেব। এখন দিতে পারছি না, ব্যাংক থেকে তুলতে হবে। লোকমানের মতো আমি ঘন্টাখানেক রাস্তায় হাঁটলাম, তারপর গেলাম শফিকের খোঁজে। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে, তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন,
এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।